সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সেলিম জাহান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার কাছে সূচক দিয়ে তো বাংলাদেশকে একভাবে দেখাই হয়। আপনিও হয়তো এই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন তৈরি করতে গিয়ে সূচক দিয়ে, সূচক ছাড়াও আপনি বাংলাদেশে আসা যাওয়া করছেন নিয়মিতভাবে। সেই জায়গা থেকে আপনি বাংলাদেশের উত্তরণটা কিভাবে দেখেন? আমাদের মানুষের যে উদ্ভাবনী শক্তি এবং আমাদের মানুষের যে রুখে দাঁড়ানো এবং উঠে দাঁড়ানোর যে শক্তি, লড়াইয়ের একটা ক্ষমতা, তাছাড়া যদি কোনোভাবে আঘাত আসে সেই আঘাতকে প্রত্যাঘাত করে আবার সামনে এগিয়ে যাওয়ার যে শক্তি, সেইটাকে আমি মনে করি যে উন্নয়নের জন্য একটা বড় শক্তি। আর দ্বিতীয়ত যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন, এবং এটাকে খুব তাত্ত্বিক দিক থেকে আমি দেখি না। আমি দেখি যে নারীর ক্ষমতায়ন বলতে যে বিভিন্ন খাতে নারী তার অংশগ্রহণ করছে, ঘরে বাইরের যে কাজ তার মধ্যে একটা সমতা বিধান করার চেষ্টা করছে, সেটাও একটা বড় শক্তি। এবং এই শক্তিটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে অনুপস্থিত। এবং যদি জনসংখ্যার অর্ধেককে আপনি এই উন্নয়ন অগ্রগতির যে ধারা তার থেকে বাইরে রাখেন, তাহলে উন্নতি হবে না। আর তৃতীয় যে শক্তিটিকে আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় পাওয়া, সেটি হচ্ছে যে সুশীল সমাজ। এবং সুশীল সমাজের মধ্যে আমি শুধুমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে দেখছি না, আমি আপনাদের মতো সাংবাদিক বা প্রচার মাধ্যমে যারা আছেন তাদেরকেও দেখছি, যারা গবেষণা করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন তাদেরকেও দেখছি। তো এই সব মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হওয়ার এবং বাংলাদেশ সম্পর্কে স্বপ্ন দেখার একটা বিরাট সুযোগ আছে। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই যে স্বপ্ন দেখার সুযোগ আছে, বাংলাদেশ স্বপ্নটা খুব সামষ্টিকভাবে দেখেছে নিজে? এটা একটা একদিক থেকে বলতে গেলে না, কারণ আমার মনে হয় যে ব্যক্তিগত পর্যায়ে আমাদের বিভিন্ন স্বপ্ন আছে, এবং ব্যক্তিগত পর্যায়ে আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি, বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু অর্জনও আছে, নিশ্চিতভাবে ব্যক্তিগতভাবে অর্জন আছে, দেশের ভেতরে অর্জন আছে, দেশের বাইরে যারা আছেন তাদেরও একটা অর্জন আছে। তো এখন একটা বড় প্রশ্ন সবাই করে থাকেন যে ব্যক্তিগতভাবে যদি এই অর্জনটা এত বড় হয়, তাহলে সামষ্টিকভাবে এই অর্জনটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি না কেন? তো সেই একত্র করতে পারছি না কেন? একত্র কেন করতে পারছি না, ঘনীভূত কেন কেন পারছি না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেখানেও দু তিনটে কারণ আছে। একটা কারণ হচ্ছে যে যদি সত্যি কথা বলি, তাহলে বাঙালি ক্রমান্বয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তার নিজের জগৎ, তার নিজের পরিবেষ্টনী এটির মধ্যে যেন আটকে আছে। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে প্রতিযোগিতার যে সংজ্ঞাটি, সেটি যেন আমরা বদলে দিতে চেষ্টা করছি। আমরা অন্যকে দাবিয়ে দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি, আমরা সমবেতভাবে উপরে ওঠার চেষ্টা করছি না। আমি নিজে একা উঠবো, বাকি এবং যদি প্রয়োজন হয় তাহলে অন্যকে দাবিয়ে দিয়ে উপরে উঠবো। তো এই যে একটা প্রবণতা, সেই প্রবণতাটা আমার মনে হয় যে সব সময় খুব ইতিবাচক নয়। আর তৃতীয়ত আমার যেটা মনে হয় যে আমরা সব সময় বলি যে আগামী প্রজন্মের কথা, যারা যুব সমাজ আছে তাদের কথা, তো আমরা তাদেরকে শুধু ভবিষ্যৎ বানিয়ে রেখেছি, তাদেরকে আমরা বর্তমানে সুযোগ দিচ্ছি না। বর্তমানে তারা আছে সেই স্বীকৃতিটা দিচ্ছি না, সেইটাই। এবং বর্তমানে তারা আছে, এবং তারা যে একটা বর্তমান, সেই বর্তমানের যে শক্তি, বিশেষত যুব শক্তির যে একটা প্রাণোচ্ছ্বাস যেটা আছে, প্রাণোচ্ছলতা যেটা আছে, সেইটাকে আমরা মনে হয় যে উন্নয়নে বলুন অথবা আমাদের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে আমরা পুঁজি হিসেবে দেখছি না। আমার মনে হয় যে পুঁজি হিসেবে দেখছি না, সেটা সত্যি হয়তো, কিন্তু তার চাইতেও যে যারা প্রবীণ যারা আছেন বা পূর্ববর্তী প্রজন্মের যারা আছেন, তারা তাদের জায়গাটা ছাড়তে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে নতুন প্রজন্মের তারা কিন্তু, আমরা বারবারই তা বলছি যে তোমরা আমাদের ভবিষ্যৎ, কিন্তু তোমরা যে আমাদের বর্তমানও হয়ে উঠতে পারো, সেই জিনিসটা হচ্ছে না। মানে সুকান্তের কবিতা পাঠ করি, কিন্তু সুকান্তের কবিতা পাঠ করি, কিন্তু যখন সেটা বাস্তবতায় চলে আসে, আমার দায়িত্বের মধ্যে আসে এবং রূঢ় বাস্তবতার মধ্যে চলে আসে, তখন বোধহয় আর সামনে আমরা এগোই না। আমরা ওই যে বলছিলাম যে গাণিতিক হিসাবের কথা বলছিলাম, সেই জায়গাতে বাংলাদেশ তার প্রতিবেশী বা এই অঞ্চলের মধ্যেও তো অনেক ধাপ এগিয়ে কোনো কোনো ক্ষেত্রে, এবং কোনো ক্ষেত্রে কিন্তু সমান্তরালে চলছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখা উচিত যে আমরা যদি গাণিতিক সূচকের দিকেও তাকাই বা পরিসংখ্যানের দিকেও তাকাই, তাহলে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটা কিন্তু ভারত এবং পাকিস্তানের চাইতে এখনো কম।
মাথাপিছু আয়ের দিক থেকেও কিন্তু আমরা পিছিয়ে আছি। তো এই প্রবৃদ্ধি এবং এই আয় নিয়েও আমাদের অর্জন কিন্তু মানব উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন প্রত্যাশিত গড় আয়ু। ২০ বছর আগে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মোটামুটি প্রত্যাশিত গড় আয়ু ছিল ৫৪ বছর। আজকে ২০ বছর পরে বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে ৭১ বছর। পাকিস্তানের যেখানে ৬৬ বছর, ভারতের ৬৬ বছর। আমরা যদি শিশু মৃত্যুর কথা বলি, তাহলে অনূর্ধ্ব ৫ বছরের শিশু মৃত্যুর কথা যদি বলি, বাংলাদেশে প্রতি হাজারে সেটা ৪১, ভারতে সেটা ৫২, পাকিস্তানে সেটা ৮৫। তাহলে মূলত কথাটা দাঁড়াচ্ছে যে অল্প আয় নিয়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা ভারত বা পাকিস্তানের মতো অত বড় আকারের নয়, তা নিয়েও আমরা কিন্তু এই আয়টাকে এবং এই প্রবৃদ্ধিটাকে আমরা মানব উন্নয়নে রূপান্তরিত করতে সফলতা অর্জন করেছি। এবং যে বার্ষিক উন্নয়ন আমরা যেটা দিয়েছি সহস্রাব্দের যে উন্নয়ন, সেই জায়গা থেকে আমরা এখন টেকসইয়ের জায়গায় আমরা পা রেখেছি। এই টেকসইয়ের ক্ষেত্রে আমরা বলতে চাই যে সেখানে যে আপনি যেটা বলছিলেন স্যার, আত্মকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিক প্রতিযোগিতা বা আত্মকেন্দ্রিক উন্নয়ন, সেটা থাকলে তো স্যার টেকসইটা খুব নড়বড়ে হয়ে যাবে। সেটা খুব নড়বড়ে হয়ে যাবে। আপনি টেকসই উন্নয়ন বলছেন, আমি অবশ্য বলি বজায়যোগ্য উন্নয়ন। তো সেই বজায়যোগ্য উন্নয়নের ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা যে শুধু ব্যক্তি আত্মকেন্দ্রিকতা তা নয়, আমরা সারা বিশ্বের জন্য বজায়যোগ্য উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করেছি। এখন যদি মনে করুন উন্নত দেশগুলো আত্মকেন্দ্রিক হয়, উন্নয়ন দেশগুলো আত্মকেন্দ্রিক হয়, এবং তার ফলে যদি উন্নত দেশগুলোর কাছে আমাদের যেটা প্রত্যাশা, এবং বাংলাদেশের মতো দেশের পক্ষে আমাদের প্রত্যাশা না যে উন্নত দেশগুলোর থেকে প্রচুর সম্পদ এখানে আসবে, যেটা আমরা চাচ্ছি সেটা সম্পদ নয়, আমরা সুযোগ চাচ্ছি। আমরা চাচ্ছি যে বিশ্ববাজারে আমাদের সুযোগটা থাকুক, আমরা চাচ্ছি হ্যাঁ, এবং সেখানে ঠাঁই পাওয়া, এবং সেখানে আমাদের যে অধিকার যেটা আছে সেটা আমাদের যাতে দেওয়া হয়। হ্যাঁ, ন্যায্য অধিকার। বাংলাদেশ, ভিয়েতনাম, তাদের কাছে এখন আর সেই বিদেশ থেকে সম্পদ আসাটা বড় কথা নয়, বরং এই সুযোগটা বড়। তো সেখানেও যদি আত্মকেন্দ্রিকতা আমাদের থাকে, উন্নত বিশ্ব একটা আত্মকেন্দ্রিক ভূমিকা রাখে, উন্নয়নশীল বিশ্ব একটা আত্মকেন্দ্রিক ভূমিকা রাখে, তাহলে পুরো বিশ্বের জন্য যদি আমরা উন্নয়নটাকে দেখি, সেটা কিন্তু খুব একটা সামনে এগিয়ে যাবে না। আমি একটু বিরতিতে যাবো স্যার, এসে একটু কথা বলতে চাই। আপনি উদ্ভাবনী শক্তির কথা বলছিলেন, সেই জায়গা থেকে বলে যে আমাদের উদ্যোক্তাদের আপনি দেখছেন যে নিশ্চয়ই আপনার এই গত এক দশকে আমাদের এবং মাঝারি উদ্যোক্তাদের বিকাশ হয়েছে, এবং সেই জায়গা থেকে আরো বিকাশমান অর্থনীতির দিকে যাওয়ার ক্ষেত্রে বা উদ্যোক্তাদের এই যে অবকাঠামো টানাপোড়েন আছে, সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, আমাদের উদ্যোক্তাদের সবচেয়ে যেটা বড় সম্পদ, অন্তত আমাদের মতো দেশে, আপনি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বলেছেন, জনশক্তি অবশ্যই, এবং তাদের উদ্ভাবনী শক্তি। তারা নতুন রকমের নানান রকমের জিনিস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন সে ব্যাপারে রাষ্ট্র এবং সমাজ তাদেরকে এই উদ্যোক্তাদের একটা সহায়তা দিতে হবে। সেই সহায়তা কী রকমের হবে? একটা সহায়তা হচ্ছে যে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে উদ্যোক্তা তার উদ্ভাবনী শক্তিটাকে ব্যবহার করে নতুন কোনো উদ্যোগ নিতে পারে, সেটা একটা। আরেকটা আমার মনে হয় যে সহায়তার কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে আর্থিক সহায়তা। আমরা সবসময় শুনি ব্যাংকিং খাতে বলুন, অর্থায়নের দিক থেকে বলুন, আমরা অনেক সময় আমাদের অর্থায়নটি বড় শিল্প যেগুলো রয়েছে, বড় শিল্প উদ্যোক্তা যারা আছেন সেদিকে আমরা হয়তো ব্যয়িত করি, কিন্তু মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে আমরা ব্যয় করি না। তারপরে অবকাঠামোর যে টানাপোড়েনটা, আমি সেটার উপরে একটু জোর দিতে চাই, এবং সেখানে হচ্ছে যে বাজারজাতকরণের একটা সমস্যা রয়ে গেছে, ক্ষুদ্র বিপণন ব্যবস্থার একটা সমস্যা রয়ে গেছে। অনেক সময় আমরা এই জাতীয় তথ্যও পাচ্ছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা যে বাজার কোথায় আছে, কিভাবে বাজারজাত করা যাবে। আরেকটা ব্যাপারে বড় সহায়তা হতে পারে বাইরে, অর্থাৎ বিদেশের কথা আমরা বলছি। বিদেশে কিন্তু আমাদের এখানে মাঝারি এবং ক্ষুদ্র উদ্যোক্তারা যে সমস্ত জিনিস প্রস্তুত করছেন তার কিন্তু একটা বড় চাহিদা আছে। এখন এই চাহিদা পূরণের জন্যে পথটাকে সুগম করে দেওয়ার দায়িত্ব কিন্তু নীতিমালার এবং সেই সঙ্গে সঙ্গে রাষ্ট্রের। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকেরা যদি আরেকটু মনোযোগ দেন, তাহলে পরে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের যে সমস্ত সামগ্রী তারা প্রস্তুত করেন, এর বাজার কিন্তু বাংলাদেশের বাইরেও বিস্তৃত হবে। ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তাদেরও একটা জ্বালানির বিষয়টা, আমাদের যে প্রাথমিক জ্বালানির সংকট আছে, আমাদের ভূমি খুব সীমাবদ্ধ, সেটা একটা বড় বিষয়। এবং আমরা এখন কোন পথে যাব, কৃষি ভিত্তিক অর্থনীতি থেকে শিল্প ভিত্তিক অর্থনীতি, এখানেও একটা টানাপোড়েন আছে, দ্বিধার জায়গা আছে স্যার, সেটা আপনি কিভাবে দেখবেন? আমরা মানে
তত্ত্বগত দিক থেকে সবসময় শিখে এসেছি যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রথমে আমরা কৃষি দিয়ে শুরু করি, তারপরে সেখান থেকে শিল্পে যাই, শিল্প থেকে তারপর সেবামূলক খাতে যাই। বর্তমানে যে প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কৃষি থেকে শিল্পের থেকে উত্তরণ অতি দ্রুত গতিতে হয়ে আমরা সেবামূলক খাতে চলে যাচ্ছি, কারণ বিশ্ব অর্থনীতি বদলে যাচ্ছে এবং বিশ্ব অর্থনীতির বহু সামগ্রী জ্ঞানভিত্তিক সামগ্রী, সেটা ঠিক শিল্প উৎপাদন বা উৎপাদিত পণ্যের মতো নয়। তো এখন এটা যদি জ্ঞানভিত্তিক সামগ্রী হয় সেটা সেবামূলক খাত, এবং সেবামূলক খাতে কিন্তু আমরা এর আগে মনে করতাম যে সেগুলো নিম্নমানের সেবা হবে, এটা উচ্চমানের উচ্চ জাতের সেবামূলক খাত। তো সেইটাকে যদি আমরা সেই সুযোগটা গ্রহণ করতে চাই, তাহলে একদিকে যারা উদ্যোক্তা আছেন তাদের যে সক্ষমতা সেটা আমাদেরকে বাড়াতে হবে, তাদের যে জ্ঞান এবং তাদের যে তথ্য সেটা আমাদের বাড়াতে হবে। আরেকটি আপনি বলেছেন যে অবকাঠামোর ক্ষেত্রে, ভৌত অবকাঠামো, নিশ্চিতভাবে ভৌত অবকাঠামোর ক্ষেত্রে বিদ্যুতের একটা বিরাট ভূমিকা আছে, জ্বালানির একটা বড় ভূমিকা আছে। ভৌত অবকাঠামোর ক্ষেত্রে আপনি ভূমির সীমাবদ্ধতার কথা বলেছেন, তো যদি ভূমির সীমাবদ্ধতা থাকে তাহলে আমাদেরকে হয়তো সেই সমস্ত খাতে বিনিয়োগ করতে হবে এবং সেই সমস্ত খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনে নিয়ে যেতে হবে যেটি খুব ভূমি নির্ভর নয়। যেমন মনে করুন যে আজকে ভারতের তথ্য প্রযুক্তিতে যে সমস্ত কাজ হচ্ছে সেটার জন্য খুব একটা বড় ভূমির দরকার হচ্ছে না। তো সেই জাতীয় তথ্য প্রযুক্তির ব্যাপারটি আমাদের চিন্তা করতে হবে যে এখানে যদি আমাদের জনশক্তি থেকে থাকে এবং আমাদের একটি শিক্ষিত যুব সমাজ যেহেতু আছে, নিশ্চিতভাবে আমার মনে হয় যে সেটা একটা বড় একটা জায়গা যেখানে একটা বড় রকমের কর্মসংস্থান হতে পারে এবং খুব উচ্চ স্তরের দক্ষতা সম্পন্ন কর্মসংস্থান হতে পারে। যেমন আমাদের প্রকাশনা শিল্প তো অত্যন্ত উন্নত, সেটি আপনি আমাদের পত্রিকার দিকে তাকালে দেখবেন, বইপত্রের দিকে তাকালে দেখবেন। এখন বিশেষত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বইপত্র তারা বাইরে পাঠাচ্ছে প্রকাশনার জন্য, মূলত সিঙ্গাপুরে যাচ্ছে, মূলত ভারতে যাচ্ছে। সেটা আমরা আনতে পারি, নিশ্চিতভাবে আনতে পারি। আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি, যেমন মানব উন্নয়ন প্রতিবেদন 2015 যেটা ছাপা হয়েছে, সেটা আমরা ছাপিয়েছি মূলত যুক্তরাষ্ট্রে। এখন বাংলাদেশে যে যে এই প্রতিবেদনটি যখন বিতরিত হয়েছে সেই প্রতিবেদনটি কিন্তু ছাপা হয়েছে ঢাকায়। আচ্ছা, তো সুতরাং সেই প্রতিবেদনের সঙ্গে যুক্তরাষ্ট্রে যে প্রতিবেদনটি ছাপা হয়েছে তার গুণগত কোনো তফাৎ নেই, একেবারেই তফাৎ নেই। বরং আমি বলবো যে বাংলাদেশের যে প্রতিবেদনটি ছাপা হয়েছে তার কাগজ অনেক উন্নত মানের। সুতরাং আমাদের সেই সুযোগগুলো আমার মনে হয় দেখতে হবে। আর আমি বড় আকারের বিনিয়োগের কথা যদি বলি, বিদেশি বিনিয়োগ বা যৌথ বিনিয়োগ, সেই জায়গাগুলোতেও তো আমাদের বিনিয়োগ বোর্ডকে আপনার খুব সক্রিয় মনে হয়। আমার মনে হয় যে সেখানে কতগুলো ব্যাপার আছে। একটি ব্যাপার হচ্ছে যে বিনিয়োগ বোর্ডের একটা ভূমিকা আছে, সঙ্গে সঙ্গে আমাদের যে দূতাবাসগুলো আছে বিভিন্ন দেশে এবং দূতাবাসের যে অর্থনৈতিক কূটনীতি, অর্থনৈতিক কূটনীতি যেটা, সেটা করতে হবে। বিনিয়োগ বোর্ডের কাজ দেশের অভ্যন্তরে, কিন্তু আমাদের বাইরে যে অর্থনৈতিক কূটনীতির ব্যাপারটি যারা আছে, বাণিজ্যিক শাখা যেগুলো আছে, সেগুলোকে আমাদেরকে এই বিনিয়োগ বোর্ডের সঙ্গে বাইরে যারা বিনিয়োগ করতে চান তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দিতে হবে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিনিয়োগ কখনোই আসবে না যদি আপনার এমনতর হয় যে ভৌত অবকাঠামো দুর্বল হয়। এখন অবকাঠামো যদি সক্রিয় হয়, সচল হয়, বিনিয়োগ আসবে। সেই সঙ্গে সঙ্গে এটাও বলতে পারি যে যদি লাল ফিতের দৌরত্ব কমিয়ে নিয়ে আসা যায়, যে আমরা দেখেছি যে ভারতে বা অন্যান্য উন্নয়নশীল দেশেও দীর্ঘসূত্রিতা রয়েছে, যে একটা বিনিয়োগের জন্য আবেদনপত্র জমা হলো, তারপরে সেই বিনিয়োগ শেষ পর্যন্ত সেটা রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে 6 মাস 1 বছর লেগে গেল। তো এই দীর্ঘসূত্রিতা যদি থাকে তাহলে বিদেশি বিনিয়োগ তো আমি স্যার যে দীর্ঘ এবং আপনার বজারযোগ্য দুটাই নিয়ে যদি বলতে চাই যে আমাদের যখন যে বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু যখন হচ্ছিল তখন উত্তরবঙ্গের জনপদ যেভাবে বদলে যাওয়ার স্বপ্ন দেখা হয়েছিল, তার কি এই যে আপনার ভাষায় বজায়যোগ্য কোনো পরিকল্পনা আমরা নিয়েছিলাম কিনা নেই? আমার দৃষ্টিভঙ্গিতে, আমি অর্থনীতির ছাত্র না, মনে হচ্ছে যে নেই দেখে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম ওইভাবে অর্থনৈতিক উন্নয়নটা এখনো ওইভাবে হয়নি, শিল্পাঞ্চল হয়নি। একইভাবে আমরা পদ্মা সেতু করতে যাচ্ছি, তার জন্য তো এখনই সেই ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা দরকার। যমুনা সেতু এবং পদ্মা সেতু দুটোই শুধুমাত্র সেতু নয়, অর্থাৎ অবকাঠামোমূলক সেতু নয়, এটি
দেশের বিভিন্ন অঞ্চলের যে মানুষ এবং জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের মধ্যেও একটা সেতু বন্ধন প্রথমত, এবং দ্বিতীয় হচ্ছে যে এই সেতুগুলোকে আমরা শুধু স্বল্প মেয়াদে অর্থনৈতিক উন্নয়নের একটা পন্থা হিসেবে আমি অন্তত দেখি না। আমি মনে করি যে এর সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদে এই সেতুর মাধ্যমে একটা অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠবে। আমি মনে করি যে তার সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও একটা ভূমিকা রাখবে। বাংলাদেশ সমসত্তা সম্পন্ন একটি দেশ এবং জাতি, তা সত্ত্বেও আমরা জানি যে উত্তরবঙ্গের সংস্কৃতির সঙ্গে মধ্যবঙ্গের বা দক্ষিণবঙ্গের সংস্কৃতির একটা আপনার পার্থক্য রয়েছে। তো সেই সাংস্কৃতিক বিকাশেও এটা একটা ভূমিকা রাখবে। সেই অর্থে আমার মনে হয় যে এই সেতুগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে পরে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এদের একটা বিরাট ভূমিকা থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে অর্থনীতির বাইরেও যে উন্নয়ন। আমাদের এখানে আরো কয়েকটা বিষয় আমরা দেখি যে পরিকল্পনার জায়গা থেকে যেন আমরা, আপনি জানেন ইপিজেড করা হলো, তা যে জায়গায় ইপিজেড করা হলো সেখানে আমাদের কোনো অবকাঠামো ছিল না। আমাদের উত্তর ইপিজেড, হ্যাঁ, সেখানে গ্যাস নেই, গ্যাস ছিল না। এখন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের কথা বলা হচ্ছে। এইগুলি রাজনৈতিক কারণে হয়, অনেক সময় বিভিন্ন পরামর্শপত্র বা ব্যবস্থাপত্রের কারণে বলা হয়। সেই জায়গাতে আপনি কতটা পরিকল্পনার ছাপ দেখতে পান? শুধু বাংলাদেশের জন্য নয়, অন্য যে কোনো দেশের জন্য যখন আমরা এই জাতীয় অঞ্চলের প্রতিষ্ঠা করি তার কতগুলো পূর্ব শর্ত আছে আমরা সেটা জানি। একটি পূর্ব শর্ত যার কথা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ভৌত অবকাঠামো। আরেকটি পূর্ব শর্ত হচ্ছে সামাজিক অবকাঠামো। আপনি যখন এই জাতীয় একটা অঞ্চল সৃষ্টি করছেন রপ্তানির জন্যে, তাহলে পরে তার জন্য যে দক্ষ শ্রমশক্তি লাগবে, এবং সেই শ্রমশক্তি কিন্তু আপনার বাইরের বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করছে। তো সেই দক্ষ শ্রমশক্তি আমরা তৈরি করছি কিনা সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। তৃতীয় হচ্ছে যে নীতিমালা এর সহায়ক কতখানি। এখন মানে কোনো একটি দেশে যদি আমি একটি অঞ্চল এমন জায়গায় তৈরি করি যেখানে এ জাতীয় ভৌত অবকাঠামো নেই, যেখানে সামাজিক অবকাঠামো দুর্বল, এবং যেখানে নীতিমালা সহায়ক নয়, তাহলে পরে এই অঞ্চলগুলোর যে ভূমিকা আমরা প্রত্যাশা করি সেই ভূমিকা কিন্তু এই অঞ্চলগুলো রাখতে আমি একটা জায়গায় যেতে চাই, নিশ্চয়ই আপনি ব্যাংকিং খাত পর্যবেক্ষণ করেন দূরে থেকে হলেও। আমাদের ব্যাংকিং খাতেরও তৃতীয় প্রজন্ম চলে এসছে, দ্বিতীয় প্রজন্মের ব্যাংক, তৃতীয় প্রজন্ম, এবং ব্যাংকিং খাতে এক ধরনের বিকাশ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের ব্যাংকের সুদের হার একটি বলা হয় যে অন্তরায় আমাদের বিনিয়োগের ক্ষেত্রে, আমাদের রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, বিশেষ করে প্রতিযোগিতায় যাওয়ার ক্ষেত্রে বিশ্ববাজারে, সেটা নিয়ে কিছু বলবেন কিনা স্যার? প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বিশেষত বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকা, সেই ভূমিকাকে আমি খুব প্রশংসা করি, এবং সেই ভূমিকা সম্পর্কে আমার একটা প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ গর্ব আছে। এবং গর্বের জায়গাটি হচ্ছে এইখানে যে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাতে আমরা বলে থাকি যে এর ভূমিকা হচ্ছে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংক তার সেই প্রথাগত ভূমিকার বাইরে গিয়ে একটি উন্নয়নমূলক একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, এবং আমি মনে করি যে আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে এটি একটি বড় পদক্ষেপ, যেটা ভারতে করতে পারেনি কিংবা পাকিস্তানে করতে পারেনি। তো এই জাতীয় একটা উন্নয়নমূলক পদক্ষেপ যেখানে কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে সুদের হারের একটা ভূমিকা আছে নিশ্চয়ই, কিন্তু সুদের হারই সবচেয়ে বড় কথা নয়। প্রতিযোগিতার ক্ষেত্রে সুদের হারের বাইরেও যখন আমরা প্রতিযোগিতা করতে যাব বিশ্ববাজারে, সেখানে দেখতে হবে, যেমন মনে করা যাক পোশাক শিল্পের কথাই ধরি না কেন, সেখানে বর্তমান বিশ্ববাজারে আমরা জানি যে যারা আমাদের ক্রেতা তাদের অনেকগুলো শর্ত আছে। শর্ত বলতে আমি এটা বোঝাচ্ছি যে শুধুমাত্র মজুরি কম রেখে আর প্রতিযোগিতা করা যাবে না। আমরা যারা কাজ করছেন সেই শ্রমজীবী মানুষদের জীবন মান উন্নত করতে পারছি কিনা, তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করতে পারছি কিনা, আমাদের সে জাতীয় অবকাঠামো আছে কিনা, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে কাজের যে পরিবেশ, সেই কাজের পরিবেশটাকে আমরা উন্নত করতে পারছি কিনা, সেগুলো কিন্তু একটা বড় ব্যাপার। বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন। নিশ্চিতভাবে ক্রয় ক্ষমতা নিশ্চিতভাবে বেড়েছে। আর আমার মনে হয় যে মানুষ যে জিনিসগুলো ভোগ করছে, বিশেষত খাদ্যের ক্ষেত্রে, তার সচেতনতাও বেড়েছে। মানুষ তার খাদ্যের মধ্যে পুষ্টি কতখানি আছে, পুষ্টিকর খাবার পাওয়া যাবে কিনা, সেটা আমার মনে হয় যে আপাত
জনসাধারণের মধ্যে সে ব্যাপারে মানে ক্ষুধার যে দারিদ্র্যের যে জায়গাটা ছিল সেইখান থেকে এখন আমরা জীবনের গুণগত মানের দিকে নজর দেওয়ার দেয়া শুরু সক্ষমতা করেছে। পেলাম। সময় সংলাপে স্যার যাওয়ার আগে বলছিলাম মানব সম্পদ নিয়ে কথা বলবো। মানব সম্পদ উন্নয়ন বা এই যে আমাদের তো সম্পদই আসলে মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ। সেই জায়গা থেকে আমাদের দুই রকম, একটা হচ্ছে যে অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা কিভাবে মানব সম্পদ উন্নয়ন বা ব্যবহার করবো, এবং আমরা তো বাইরেও রপ্তানি করছি মানব সম্পদ। এই দুইটা দিক নিয়ে যদি স্যার আপনি বলেন। বর্তমানে যদি বাইরের দিকে তাকাই তাহলে যে মানব সম্পদ আমরা বাইরে রপ্তানি করছি সেটা খুব দক্ষ মানব সম্পদ নয়, অদক্ষ আধাদক্ষ এরকমের, এবং তারা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই যাচ্ছে। তবে এটাও মনে রাখা দরকার যে তারা যে টাকাটা দেশে ফেরত পাঠায় সেটা কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় উৎস। তো এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে দেশের অভ্যন্তরে যে মানব সম্পদ উন্নয়নের কথা আমরা বলছি সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় কথা। এখন ভবিষ্যতের দিকে তাকানো যাক। ভবিষ্যতের দিকে যদি তাকাই তাহলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিশ্ববাজারে কিন্তু দুটো শ্রমবাজার গড়ে উঠেছে বর্তমানে। একটি হচ্ছে অত্যন্ত দক্ষ শ্রমিকের শ্রমবাজার, এবং আপনি যদি দক্ষ শ্রমিক বা দক্ষ পেশাজীবী হন তাহলে সারা বিশ্বই আপনার শ্রমবাজার, আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। আর আপনি যদি অদক্ষ শ্রমিক হন তাহলে আপনার বাইরে যাবার সুযোগও খুব কম বাইরের শ্রমবাজারে, আবার দেশের মধ্যেও আপনার নানান রকমের প্রতিবন্ধকতা রয়েছে। তো এইটা থেকে উত্তরণ যদি আমাদের করতে হয় তাহলে প্রথমত যেটা হচ্ছে যে আমাদের দক্ষতা বাড়াতে হবে। স্বল্প মেয়াদে দক্ষতা বাড়ানোর জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার, যে রকমের বিনিয়োগ দরকার, যে ধরনের জ্ঞান দরকার সেটা আমাদের করতে হবে। কিন্তু আমি মনে করি যে দীর্ঘমেয়াদে জিনিসটিকে আরো তলিয়ে দেখতে হবে, কারণ দীর্ঘমেয়াদে এই যে শ্রমবাজার বা শ্রমিকের চাহিদা বা পেশাজীবীর যে চাহিদা সেটা বদলে যাচ্ছে। সেটা বদলে যাচ্ছে বিশ্বায়নের কারণে, সেটা বদলে যাচ্ছে প্রযুক্তিগত যে বিপ্লব যেটা তার কারণে। সুতরাং আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কিংবা আজকে আমরা যে ধরনের জ্ঞান এবং দক্ষতা আমাদের ছাত্র বা শিক্ষার্থীদের দিচ্ছি, এই জ্ঞান এবং দক্ষতা নিয়ে কিন্তু তারা আগামী দিনের শ্রমবাজারে প্রতিযোগিতা করতে পারবে না। সুতরাং আগামী যুগের জন্যে যদি আমরা শ্রমজীবী এবং পেশাজীবী তৈরি করতে চাই তাহলে পরে কিন্তু আমাদের যে জ্ঞানের যে ভিত্তিটা সেটাকে মানে এই জায়গায় স্যার একটু যোগ করি স্যার, যে সেটা হচ্ছে যে আমাদের এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো হয়েছে আর সপ্তমে আমরা আসলাম, আপনি নিশ্চয়ই জানেন যে দেখেছেন, সেটা হচ্ছে আমরা কখনোই কি বাজারের চাহিদা অনুযায়ী ঠিক করেছি যে আমাদের আগামী দশকে কতজন কোন কোন খাতে দক্ষ কর্মী দরকার, আধা দক্ষ কর্মী, সেটা তো আমরা কখনো না। না, নিশ্চয়ই আমি 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 আপনার সঙ্গে একমত, কারণ আমার মনে হয় যে আমাদের বাজারের চাহিদা একদিক দিকে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যে ধরনের পেশাজীবী আমরা তৈরি করেছি তার সঙ্গে বাজারের সঙ্গে যে খুব একটা সম্পৃক্ততা ছিল সেটা নেই। তো এখন পরিকল্পনার কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে বাজার কিভাবে বদলাবে, বাজারের চাহিদা কিভাবে বদলাবে, এবং সেই দিকে নজর রেখে আমাদের শিক্ষা ব্যবস্থা কি করে বদলাতে হবে যাতে আমরা আগামীতে যে ধরনের পেশা বা যে ধরনের দক্ষতা দরকার সেটা আমরা যাতে তৈরি করতে পারি। এবং এই সমস্যাটা শুধু বাংলাদেশের নয়, যেমন আমি আপনাকে মিশরের একটা উদাহরণ দিতে পারি। 1996 থেকে 2015 সাল পর্যন্ত মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 50 লক্ষ ছাত্রছাত্রী বেরিয়েছে, কিন্তু ওই সময়ের মধ্যে মাত্র 18 লক্ষ কর্মসংস্থান হয়েছে। এবং হিসেব করে দেখা গেছে যে বাকি যে যাদের কর্মসংস্থান হয়নি তারা এমন সব ব্যাপারে শিক্ষা গ্রহণ করেছে যার চাহিদা বাজারে নেই। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং তথ্যগত প্রযুক্তিটা আমরা শুধুমাত্র কতগুলো বিশেষ খাতের মধ্যে সীমাবদ্ধ রাখবো তাহলে হবে না। আমাদের শিক্ষার মধ্যে এবং যারা শিক্ষার্থী তারা যে বিষয়ে শিক্ষা গ্রহণ করেন না কেন এই তথ্যগত প্রযুক্তির সঙ্গে তাদের পরিচিতি থাকতে হবে, এই ব্যাপারে তাদের একটা দক্ষতা, অন্তত ন্যূনতম দক্ষতা। শিক্ষা ব্যবস্থারও এক ধরনের সংস্কারের প্রয়োজন আছে কি? সেটা শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রয়োজন আছে, কারণ শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন আছে, যে শিক্ষা পদ্ধতির সংস্কারের প্রয়োজন আছে। সেই সঙ্গে সঙ্গে যে আমরা যে সমস্ত বিষয় শিক্ষণীয় যেগুলোকে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করছি তারও একটা খোল নলচে বদলে দেওয়ার প্রয়োজন আছে। এবং সেই জায়গা থেকে বিনিয়োগটা আমাদের যথাযথ হচ্ছে না, সেটা আপনি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে না, নিশ্চয়ই আমি বলতে চাচ্ছি যে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে
বিনিয়োগ সব দেশেই বাড়ানো প্রয়োজন এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা এতক্ষণ শিক্ষার কথা বললাম, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটিও আসছে, পুষ্টির ব্যাপারটি আসছে। সুতরাং শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশে বিনিয়োগ বেড়েছে, এতে কোনো রকমের সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় যে এই বিনিয়োগ যদি বাড়ানো যায় তাহলে পরে এ থেকে আমরা অনেক বেশি সুফল পাবো। কখনো কখনো আমরা অর্থনীতিবিদেরা এক ধরনের পার্থক্য বা ফারাক তৈরি করি ভৌত অবকাঠামোর মধ্যে এবং সামাজিক অবকাঠামোর মধ্যে, কিন্তু স্বাস্থ্য, শিক্ষা এগুলো সামাজিক অবকাঠামো। ভৌত অবকাঠামো যেমন প্রবৃদ্ধিতে একটা ভূমিকা রাখে, সামাজিক অবকাঠামো ভূমিকা রাখে। সুতরাং এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বা আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, এটা আমি মনে করি দুটোকে সমান্তরালে যৌথভাবে চলতে হবে, সমন্বিতভাবে চলতে হবে। মানে আমাদের সামনে যে এখন যে একটা তারুণ্যর যে বয়সসীমা পাচ্ছে সেইটাকে আমরা মানে সেটা আমাদের হারানো ঠিক হবে না নিশ্চিতভাবে। কারণ এই যে তারুণ্যের একটা বয়সসীমা আমরা পাচ্ছি যেটা, সেটাই তারাই কিন্তু আবার আগামী দিনের বা আগামী বছরগুলোর, হ্যাঁ, তারা আমাদের শ্রমজীবী, তারা আমাদের পেশাজীবী, তারা আমাদের মূল জনশক্তি। তো সেটাকে যেমন হারানোর সুযোগ মানে উচিত ঠিক হবে না, তেমনি ভাবে যারা শিশু, যাদেরকে আমরা মনে করুন আজকে 15 থেকে 20 বা 25 বছর পরে যারা শ্রমবাজারে অংশগ্রহণ করবে, তাদেরকে দিয়েও কিন্তু আমাদের এই জিনিসগুলোকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখাবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।